দেশে ২৫০০ রিক্রুটিং এজেন্সির অধিকাংশই সাব এজেন্ট। কর্তৃপক্ষের উদাসীনতায় নিয়ন্ত্রণহীন জনশক্তির রপ্তানিকারকরা উপেক্ষিত নিরাপদ অভিবাসন। ২ বছরে উদ্ধার হয়নি নরসিংদী কারাগারের লুটের অস্ত্র গোলাবারুদ। অনেক কয়েদি পলাতক। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনমনের শঙ্কা। ঝড় ও প্রবল বৃষ্টি নিউ ইয়র্ক, নিউ জার্সিতে। চিলিতে টানা বৃষ্টি, বন্যায় ৩ জনের প্রাণহানি। ভিয়েতনামে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহত ৪। ভারী বৃষ্টির আভাস ভারতের উত্তর পশ্চিম ও মধ্যাঞ্চলে। বন্যা পরিস্থিতি জম্মু কাশ্মীরে। স্বাগত। এখন বাণিজ্যে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি জানসিন জুথিকা। জনশক্তির রপ্তানিতে অতিরিক্ত অর্থ আদায়, ভিসা বিক্রি ও প্রতারণার নানা অভিযোগ রয়েছে নতুন নিবন্ধিত ২১৬টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, সরকারের সমন্বয়হীনতার অভাবে নিয়ন্ত্রণহীনভাবে চলছে এজেন্সিগুলো। তবে বিএমইটি বলছে, অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। বিস্তারিত কামরুল হাসান জনির প্রতিবেদনে। সাব এজেন্ট বা মধ্যস্বত্বভোগী ধরে বিদেশ যাত্রা ঝুঁকিপূর্ণ হওয়ায় রিক্রুটিং এজেন্সিকে বেছে নেন অনেকেই। চলতি বছর দেশে নতুন লাইসেন্স পেয়েছে ২১৬টি রিক্রুটিং এজেন্সি। কিন্তু অতিরিক্ত অর্থ আদায় করেও বিদেশে কাজের নিশ্চয়তা দিতে ব্যর্থ হচ্ছে সরকারের লাইসেন্সধারী এসব এজেন্সি। রাজধানী জুড়ে ১,০০০-এর বেশি রিক্রুটিং এজেন্সি থাকলেও অর্ধেকেরও কম প্রতিষ্ঠান সরাসরি শ্রম অভিবাসনে ভূমিকা রাখছে। অভিযোগ আছে, অপ্রয়োজনীয় লাইসেন্স বাড়ার কারণে বেড়েছে ভিসা বিক্রি ও প্রতারণা। শ্রমিক রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে প্রতিবেশী দেশ ভারত, শ্রীলঙ্কা ও নেপাল থেকে তুলনামূলক বেশি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সবশেষ তথ্য মতে দেশের রিক্রুটিং এজেন্সি ২,৮৪১টি। এর মধ্যে সক্রিয় ২,১৭৫টি ও লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে ২৯৭টি। রিক্রুটমেন্ট এজেন্সি লাইসেন্স দিলেই যে রিক্রুটমেন্ট ফেয়ার অ্যান্ড ইথিক্যাল হবে তা তো না। যারা রিক্রুটমেন্ট লাইসেন্সধারী তারা সবাই কিন্তু মার্কেটিং করে না, তারা বিদেশে কিন্তু লোক সেভাবে পাঠায় না। যারা ভিসা ট্রেডিং এর মাধ্যমে ভিসা কিনে এনে এখানে লোক পাঠায়, সেই কাজেই নিয়োজিত। দ্যাট ইজ তারাও ওয়ান কাইন্ড অফ মিডলম্যান। লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সির মধ্যে বাইরের সদস্য প্রায় ২৫০০ প্রতিষ্ঠান। সৌদি আরব ও মালয়েশিয়ার তালিকাভুক্তির প্রতিযোগিতা থাকলেও অধিকাংশ এজেন্সি কাজ করে মূলত সাব এজেন্টের। ১৫০ থেকে ২০০ রিক্রুটিং এজেন্সি সৌদি আরবে সরাসরি রিক্রুটমেন্টের সাথে জড়িত। এখন আমাদের লাইসেন্স সংখ্যা বাড়ার কারণে সেটা হয়তো ৩০০-র মধ্যে গিয়ে পড়বে। বাইরাকে আমরা একটা পরিবার বলে থাকি। পরিবারের সদস্য হিসেবে ডিমান্ডের হক সবারই থাকে, এই জন্য সবাই সবাইকে সহায়তা করে। আমরা বিষয়টাকে ওইভাবেই দেখি। লাইসেন্সধারী অনেক এজেন্সির বিরুদ্ধেও রয়েছে প্রতারণার ফাঁদ পাতার অভিযোগ। তাই মেয়াদ নবায়নের আগে প্রতিষ্ঠানের কার্যক্রম যাচাই বাছাইয়ের প্রয়োজনীয়তা রয়েছে। যদি সরকার টাফ থাকে এবং তারা যদি চেক করে যে এই রিক্রুটিং লাইসেন্সের নামে কোনো কমপ্লেন নাই বা ১ বছরে সে ১০০ লোক মিনিমাম পাঠিয়েছে, তাদের লাইসেন্সগুলি রিনিউ করা উচিত। এবং যেগুলো তারা লোক পাঠায় নেই এগুলো ক্লোজ করে দিলে আপনার অটোমেটিক আপনার লাইসেন্সগুলো কমে আসবে। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, সরকারের সমন্বয়হীনতার কারণেই এজেন্সিগুলো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। প্রতারণা এড়াতে কাজের মূল্যায়নের পাশাপাশি যত্রতত্র লাইসেন্স দেয়া বন্ধ করতে হবে। যারা খুবই তাদের পারফরমেন্স খারাপ তাদেরকে একটা আলাদা তালিকায় ফেলে রাখা যেতে পারে, যে এদেরকে খুব বেশি অনুমোদন দেওয়া যাবে না বা এদের ব্যাপারে আসলেই খুব নজরদারি বেশি রাখতে হবে। আর যারা ভালো কাজ করছে তাদের সাথে হয়তো আরো নিয়মিতভাবে কাজ করা যায়। ভিসা বিক্রি, অতিরিক্ত অর্থ আদায় ও প্রতারণার সুনির্দিষ্ট অভিযোগ পেলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থার কথা বলছেন বিএমইটির এই কর্মকর্তা। যদি আমরা এরকম সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাই যে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে গিয়েছে কিন্তু সে কাজ পাচ্ছে, তাহলে অভিযোগ পাইলে আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে পারি। নিরাপদ শ্রম অভিবাসন ও কর্মীদের কাজের নিরাপত্তা দিতে রিক্রুটিং এজেন্সিগুলোকে আরও বেশি জবাবদিহিতা ও নজরদারির আওতায় আনতে হবে বলছে সংশ্লিষ্টরা। কামরুল হাসান জনি, এখন, ঢাকা।
24 জুলাই আন্দোলনের চলাকালে এই দিনে নরসিংদী জেলা কারাগারের মূল ফটক ভেঙে ফেলে বিক্ষুব্ধ জনতা। আগুন দিয়ে লুট হয় কারাগারের ব্যারাক থাকা 85টি অস্ত্র ও 8,000 রাউন্ড গোলাবারুদ। কারাগার থেকে বের হয়ে যায় কয়েদিরা। পরে কিছু অস্ত্র উদ্ধার ও বেশিরভাগ কয়েদি জেলে ফিরলেও 2 বছরেও অধরা বাকিরা। উদ্ধার হয়নি অনেক অস্ত্র ও গুলি। এতে জেলায় বেড়েছে সন্ত্রাসী কার্যক্রম। কাউসার আহমেদের ছবিতে রাকিবুল ইসলামের প্রতিবেদন। 24 জুলাই আন্দোলন চলাকালীন সময়ে আজকের দিন বিকেলে নরসিংদী জেলা কারাগারের মূল ফটক ভেঙে ফেলে বিক্ষুব্ধ জনতা। এরপর অগ্নিসংযোগ করে লুট করা হয় ব্যারাকে থাকা 85টি অস্ত্র এবং প্রায় 8,000 রাউন্ড গোলাবারুদ। এ সময় কারাগার থেকে বের হয়ে পড়ে 826 কয়েদির সবাই। এরপর কারাগার ভাঙার মামলা নিয়েও চলে নানা নাটকীয়তা। কারাগারে বন্দী থেকেও মামলার আসামি হয় অনেকে। আর লুট হওয়া অস্ত্র এখনো আতঙ্ক ছড়াচ্ছে জেলা জুড়ে। ওভারঅল নরসিংদী জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপকভাবে একদম তলানিতে নিয়ে গেছে। আমরা মনে করি এইসব যে সকল সন্ত্রাসী এবং অপরাধীদের হাতে এই অস্ত্রগুলো আছে, অবিলম্বে এই অস্ত্রগুলো উদ্ধারের ব্যবস্থা করা হবে। একই বছর কারাগারটি সংস্কার করে পুনরায় বন্দী রাখার উপযুক্ত করা হয়। ঘটনার 2 বছর পেরিয়ে যাওয়ার পর এখনও উদ্ধার হয়নি 27টি অস্ত্র এবং 6,000 রাউন্ডের বেশি গোলাবারুদ। আত্মসমর্পণ এবং অভিযানের মাধ্যমে কারাগারে 600-র বেশি কয়েদি ফেরানো গেলেও এখনও অধরা 166 জন। বিপুল পরিমাণ গোলাবারুদ সহ অস্ত্র ও জেল পলাতক আসামিরা পলাতক থাকায় চরাঞ্চল সহ জেলার বিভিন্ন অঞ্চলে বেড়েছে সন্ত্রাসী কার্যক্রম। কিছু আসামি কিন্তু কোর্টে আইসা সেচ্ছে আবার আত্মসমর্পণ করছে। কাজেই তারা যদি সত্যিকার অর্থে খুব খারাপ লোক হতো তাহলে তারা কিন্তু আত্মসমর্পণ করত। যারা আত্মসমর্পণ করে নাই তারা অবশ্যই এই অস্ত্র লুটির সাথে জড়িত। অস্ত্রগুলি এখনো উদ্ধার হয় নাই। ওই অস্ত্রগুলি দিয়ে নরসিংদী জনপদ অবশ্যই বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকে যায় এবং এমনকি নরসিংদী সদরের আলোকবালি এবং রায়পুরা নিরক্ষায় ইদানিং একাধিক বন্দুক যুদ্ধ হয়েছে এবং একাধিক খুনকারী হয়েছে এবং ভবিষ্যতে নরসিংদীবাসীর জন্য এটা অত্যন্ত হুমকির ব্যাপার। চরাঞ্চলের প্রত্যেকটা ঘর একদম প্রত্যেকটা ঘরের লোক আতঙ্কে থাকে যে কোন সময় কার বাড়িতে আক্রমণ করে এবং তারা সকলে কি করে যে হচ্ছে আপনার মাস্ক পরে মুখোশ পরে তারা অস্ত্র নিয়ে বাড়িতে যায়। পলাতক আসামিদের কারাগারে ফিরিয়ে আনা সহ জেলার আইন শৃঙ্খলার উন্নতির লক্ষ্যে কাজ চলছে বলে দাবি পুলিশের। যদিও উদ্ধার হওয়া সকল অস্ত্র এখনো বুঝে পায়নি কারা কর্তৃপক্ষ। অগ্নিসংযোগে তো আসলে গোটা কারাগারই অগ্নিদগ্ধ হয়ে গিয়েছিল এবং অফিস পুরাটাই তো পুড়ে গিয়েছিল এবং ওই সময় যত নথি রেকর্ডপত্র কম্পিউটার ছিল সবই তো ধ্বংস হয়ে গেছে। যার কারণে আমরা প্রতিনিয়তই দাপ্তরিক কাজে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি। তারপরে আমরা চেষ্টা করছি আমরা এই সমস্যা থেকে ওভারকাম করার জন্য। 85টির মতো অস্ত্র মিসিং হয়, তার মধ্যে আমরা 59টি অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি। অবশিষ্ট অস্ত্রগুলো উদ্ধারের জন্য অভিযান তৎপরতা অব্যাহত আছে, নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জুলাই আন্দোলনে নরসিংদী জেলায় 20 জনের বেশি শহীদের ছাড়াও জেলা প্রশাসনের তালিকাভুক্ত আহতের সংখ্যা 443 জন। যদিও বেসরকারি হিসেবে এর সংখ্যা 1000-এর বেশি। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। অমাবস্যা ও বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপের যৌথ প্রভাবে ফুঁসে উঠেছে বরগুনার সব নদ নদী। পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে অন্তত 30 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হয়েছে জেলার নিচু ও চরাচল। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন বেড়িবাঁধের বাইরে থাকা বাসিন্দারা। এদিকে ফেরিঘাটের গ্যাংওয়ে তলিয়ে ব্যাহত হচ্ছে যান চলাচল। এ বিষয়ে আরও জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সুজন আকন। সুজন, আজকে আবহাওয়া পরিস্থিতি কি দেখছেন সেখানে? নিম্নাঞ্চলের পানির কি অবস্থা? জ্যোতিকা, সকাল থেকে কিন্তু বরগুনায় এখন পর্যন্ত বৃষ্টি হয়নি, তবে মেঘলা আকাশের পাশাপাশি কিন্তু প্রচণ্ড রোদের কিন্তু ঝলকানি আমরা দেখতে পেয়েছি এবং আমরা গতকালকেও কিন্তু দেখেছি যে এই যে দুপুরের সময়টায় যে অমাবস্যার যে জোয়ার, সেই জোয়ারের পানি কিন্তু পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে 30 সেন্টিমিটারের ওপর দিয়ে অর্থাৎ বিপদসীমার ওপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। আমরা দেখতে পেয়েছি যে 2 থেকে 3 ফুট
ফুট পানি কিন্তু বৃদ্ধি পাওয়ায় কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিশেষ করে বরগুনার পায়রা, বিষখালী এবং বলেশ্বর এই 3 নদীর যে বেড়িবাঁধ রয়েছে সেই বেড়িবাঁধের যারা ভিতরে কিংবা বাইরে বসবাস করে, অর্থাৎ ভেতরের মানুষজনও কিন্তু আতঙ্কের মধ্যে থাকে এবং বাইরের মানুষ কিন্তু এই যে প্লাবিত হওয়ার ফলে কিন্তু তারা বেশ দুর্ভোগে কিন্তু আমরা রয়েছে, সেটিও কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং যারা বেড়িবাঁধের বাইরে বসবাস করে তারা কিন্তু বেশ কয়েকটি অভিযোগ করেছে। তারা যেমনটি বলছেন যে বারবারই তারা অভিযোগ করেছেন যে প্রতি বছরই যে বেড়িবাঁধ নির্মাণ করা হয় সেই বেড়িবাঁধ কিন্তু 1 বছরও টিকছে না, সেই বেড়িবাঁধ কিন্তু আবারও ভেঙে যাচ্ছে। তারা বারবারই বলছে যে একটি পরিকল্পিত বেড়িবাঁধ, অর্থাৎ বেড়িবাঁধ করার আগে যেটি ব্লক কিংবা জিওব্যাগ ফেলে সেই বেড়িবাঁধগুলো স্থায়ী যে নির্মাণ, সেই নির্মাণের দাবি কিন্তু তারা বারবারই করেছেন। অন্যদিকে কিন্তু আরেকটি বিষয় জানিয়ে রাখি, বরগুনায় কিন্তু 1 লাখেরও বেশি কিন্তু জেলে মানুষ কিন্তু জেলে পেশার সঙ্গে জড়িত। বিশেষ করে এই ভরা মৌসুম চলছে ইলিশের, এই সময়টায় ইলিশের আহরণ কিংবা জেলেদের জালে কিন্তু ইলিশ বেশি আহরণ হয়, যার কারণে এই সময়টা আসলে বসে থাকার মতো অবস্থা জেলেদের নেই। এবং তারা যেমনটি বলছেন যে এই দীর্ঘ 58 দিনের যে নিষেধাজ্ঞা সেটি কিন্তু গত মাসেই কিন্তু শেষ হয়েছে এবং শেষ হওয়ার পর থেকে কিন্তু তাদের আশা ছিল যে এই ভরা মৌসুমে তারা পর্যাপ্ত ইলিশ সংগ্রহ করবে, সেটি কিন্তু আসলে এই পরপর 2 বার যে বৈরী আবহাওয়ার কারণে সেটি কিন্তু ব্যাহত হচ্ছে, যার কারণে আর্থিকভাবে লোকসানও পড়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি ঘাট। তো এই ছিল আমার কাছে বরগুনা থেকে সবশেষ। বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সূচনা কোন। এদিকে পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীতে নদীর পানির তোরে ধসে পড়েছে গুরুত্বপূর্ণ সড়ক, বিধ্বস্ত হয়েছে স্লুইস গেট, ঝুঁকি নিয়ে চলাচল করছেন মানুষ। বিস্তারিত জানাতে মধ্যলন্দা গ্রাম থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। জসিম, পটুয়াখালীতে আজকে আবহাওয়া কেমন দেখছেন এবং নদীর পানির তোরে ধসে পড়েছে গুরুত্বপূর্ণ সড়কগুলো, কি অবস্থা সেখানে জানাবেন? জ্যোতিকা, আপনি যথার্থই বলেছেন। আসলে ঝুঁকি মানে অত্যন্ত ঝুঁকি নিয়েই কিন্তু চলাচল করছে এই মধ্য লোন্দা হাফিজউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী। একই সঙ্গে এখানকার যে আমতলী সহ বিভিন্ন উপজেলার সঙ্গে এই সংযোগ সড়কটি সেটিও কিন্তু এই বিধ্বস্ত হওয়ার কারণেই কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার যোগাযোগ ব্যবস্থা। আমরা এখন দাঁড়িয়ে আছি এই মধ্যলন্দা গ্রামের যে এই বিধ্বস্ত হওয়া যে সড়ক এবং স্লুইস গেটটি, সেখানে আপনি দেখতে পাচ্ছেন এই গত 1 সপ্তাহের টানা জোয়ার যে এই টিয়াখালী নদীর অস্বাভাবিক জোয়ারের পানির তোরে এই রাস্তা এবং এই স্লুইসটি ধসে পড়েছে। তো এখানকার স্থানীয় যে সকল মানুষ রয়েছে তারা বলেছেন যে এর ভিতরে অভ্যন্তরে কৃষি জমি রয়েছে প্রায় কয়েক হাজার একর জমি, আর এই জমি কিন্তু জলাবদ্ধতার শিকার হয়েছিল এই স্লুইসটি বিধ্বস্ত হওয়ার কারণেই, পানি নিষ্কাশন না হওয়ার কারণেই কিন্তু জলাবদ্ধতা দেখা দিয়েছিল। তবে এখন এখানকার যে কলাপাড়া নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছে যে জরুরি ভিত্তিতে এখন এখানকার যে এই ভাঙন রোধের জন্য এখানে 500 জিও ব্যাগে করে তারা কিন্তু এই ভাঙন রোধ করার চেষ্টা করছে। কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। আর এখানকার যে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহ আলমের সঙ্গে আমরা কথা বলেছি, তিনি বলেছেন যে এই ভাঙন রোধের জন্য যথাযথ উদ্যোগের জন্য এই প্রমত্তা যে টিয়াখালী নদ, এই নদের ভাঙন থেকে রক্ষা করার জন্যই তারা এই ভাঙন রোধের জন্য জিও ব্যাগ সহ অন্যান্য কাজ তারা শুরু করেছেন। তারা বলছেন যে এই ভাঙন রোধের পরেই শুষ্ক মৌসুমে এই স্লুইসটি নতুন করে নির্মাণ কার্যক্রম শুরু করবেন, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। আর এখানকার স্থানীয় ভুক্তভোগীরা জানিয়েছে যে এই স্লুইসটি যদি মেরামত এবং রাস্তা মেরামত না করা হয় তাহলে কিন্তু যোগাযোগ ব্যবস্থা একদম বন্ধ হয়ে যাবে, এমনটি আমাদেরকে জানিয়েছে। তো এক কথা বলা যায় যে এই সমস্যা উত্তরণের মূল কারণই হচ্ছে ভাঙন রোধ করা এবং সড়ক নির্মাণ করা, তাহলেই সমস্যার সমাধান হবে বলে এমনটি জানিয়েছে ভুক্তভোগীরা। এই ছিল আমার কাছে সবশেষ। পটুয়াখালীতে বিধ্বস্ত স্লুইস গেট, সে খবর জানাতে যুক্ত ছিলেন জসিম পারভেজ। ভারী বৃষ্টি হলে কোমর সমান পানিতে ডুবে যায় কুমিল্লা নগরী। প্রধান সড়ক থেকে অলিগলি, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠানে, এমনকি হাসপাতালেও ঢুকে পড়ে পানি। প্রশ্ন উঠছে, প্রতি বছর একই চিত্র কেন? কোটি কোটি টাকা ব্যয়ের পরও কেন জলাবদ্ধতার স্থায়ী সমাধান মিলছে না? খালেদ সাইফুল্লাহর প্রতিবেদন।
একসময় কুমিল্লা পরিচিত ছিল পুকুর দিঘির শহর হিসেবে। নগরীতে ছিল 851টি পুকুর ও 9টি বড় দিঘি। কিন্তু নগরায়নের চাপে একের পর এক জলাশয় ভরাট হয়ে গড়ে উঠেছে বহুতল ভবন ও বিভিন্ন স্থাপনা। এমনকি প্রাকৃতিক জলাধার ভরাট করে নির্মাণ করা হচ্ছে ডিসি পার্ক ও কারাগারের আবাসন প্রকল্প। বৃষ্টি নামলেই থমকে যায় কুমিল্লা নগরীর স্বাভাবিক জীবন। সম্প্রতি দেখা যায় 90 মিলিমিটার বৃষ্টিতে সড়ক পরিণত হয়েছে খালে আর গলিপথ হয়েছে চলাচলের অনুপযোগী। দোকানপাট, বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল কোথাও রেহাই নেই জলাবদ্ধতা থেকে। প্রতি বছর একই দুর্ভোগে খুব বাড়ছে নগরবাসীর। এই মোড়টাতেই একেবারে হাঁটু সমান পানি থাকে। স্কুল এই রোডটা দিয়ে আমরা স্কুলে যাই, বাজারে যাই। অশোকতলা, সাহাবিতান, বিসিক প্রচুর পরিমাণ পানি। এখানে পানি নেওয়ার কোনো ব্যবস্থা নাই। মালামাল তো নষ্ট হইতেছে, আমাদের ফার্নিচার ভিজতেছে, আবার শুকাইতেছে, আবার পলিশ করতেছে। মাত্র 153 বর্গ কিলোমিটার আয়তনের এই সিটি কর্পোরেশনে অপরিকল্পিত নগরায়নের ভোগান্তি তীব্র হচ্ছে প্রতিদিনই। জলাবদ্ধতা নিরসন হচ্ছে না, বরং আরও প্রকট হচ্ছে। তার মধ্যে প্রধান যে কারণ সেটা হল প্রাকৃতিক খাল এবং পানি নিষ্কাশনের যে ব্যবস্থাগুলো ছিল সেগুলো সংকুচিত হয়ে গেছে। আমাদের কুমিল্লা সিটি কর্পোরেশন হওয়ার পর থেকে আমরা যেই দাবিটা বারবার করে এসেছি যে আপনারা একটা পরিসংখ্যান করেন কুমিল্লা সিটিতে কত সংখ্যক লোক থাকতে পারে, কত সংখ্যক লোকের বসবাসে আপনারা সুযোগ সুবিধা নিশ্চিত করবেন, সেটা কিন্তু এ পর্যন্ত হয়নি। বছর বছর কোটি কোটি টাকা ব্যয় করেও জলাবদ্ধতা নিরসন হচ্ছে না কেন জানতে চাইলে কর্পোরেশন জানায় খাল ও ড্রেন পুনরুদ্ধার করা হয়নি বলেই সমস্যা প্রকট আকার ধারণ করেছে। অতিবৃষ্টি হয় তখন পানির ফ্লোটা আরও বেড়ে যায়, কিন্তু আমাদের খালের সংখ্যা বা ড্রেনের সংখ্যা কিন্তু আগের মতো রয়েছে। ক্ষেত্র বেশি কিছু কিছু দখল সংকুচিত করে ফেলছে, এই কারণেই জলাবদ্ধতার প্রখরতা বেশি। যেগুলা পানি নিষ্কাশনের যে ব্যবস্থা সেটিই কিন্তু যে প্রশস্ত ড্রেনগুলোকে এখন শুরু করে ফেলা হয়েছে। এই ড্রেনগুলোকে আমাদেরকে পুনরুদ্ধার করতে হবে। আমার প্রকল্পটা যদি অনুমোদন হয়ে যায় তাহলে আমি যে খালগুলো দখল হয়ে আছে খালগুলো আমি দখল মুক্ত করতে পারবো। নগরীর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পানি নিষ্কাশন ও নগর অবকাঠামো উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে গঠন করা হয়েছে কুমিল্লা ওয়াসা ও কুমিল্লা নগর উন্নয়ন কর্তৃপক্ষ। নগরবাসীর প্রত্যাশা, নগর থেকে মশা, যানজট সহ অন্য সমস্যার পাশাপাশি জলাবদ্ধতা দূর হবে অচিরেই। খালিদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। বিশ্বকাপ ফাইনালের আগে ঝড় আর প্রবল বৃষ্টির কবলে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও নিউ জার্সি। যদিও এই বৃষ্টি কানাডার দাবানলের ধোঁয়া কমাতে সহায়তা করবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি বৃষ্টির কারণে ফাইনাল দেখতে আসা দর্শকদের ভোগান্তি হবে না বলেও আশ্বস্ত করেছে স্থানীয় প্রশাসন। এদিকে দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে টানা বৃষ্টি ও বন্যায় প্রাণ গেছে 3 জনের। এছাড়া ভিয়েতনামে আকস্মিক বন্যা ও ভূমিধসে মারা গেছে 4 জন। অন্যদিকে দক্ষিণ পশ্চিম চীনে পাহাড় ধসে চাপা পড়েছে বেশ কিছু বসতবাড়ি, চলছে উদ্ধার অভিযান। সতীর্থ কর্মকার জানাবেন বিস্তারিত। এখনও দৃষ্টিসীমার বাইরে নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম। তবে কানাডার দাবানলের কালো ধোঁয়া নয়, অঝোরে নামতে থাকা প্রবল বৃষ্টিতে ঝাপসা চারপাশ। রোববার এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে 2026 বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ। দ্য গ্রেটেস্ট শো অন আর্থের চূড়ান্ত ক্লাইম্যাক্সের আগে শনিবারের এই ঝড় বৃষ্টি কিছুটা চিন্তায় ফেলেছে আয়োজকদের। যদিও আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন প্রকৃতির আশীর্বাদ হয়ে নেমে আসা অবিরামী বর্ষণে কিছুটা পরিষ্কার হবে আকাশ, কমে যাবে কানাডার দাবানলের ধোঁয়ার তীব্রতা। মার্কিন আবহাওয়া অফিসের তথ্য, রোববার নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে বায়ুর মান ভালোর চেয়ে সামান্য নিচু ক্যাটাগরিতে থাকবে। তবে বৃষ্টির কারণে অস্বাস্থ্যকর এই পরিবেশের কিছুটা উন্নতি হবে বলেও আশা করা হচ্ছে। আর নিউ জার্সির স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে বৈরী আবহাওয়ার কারণে খেলা দেখতে আসা দর্শকদের ভোগান্তিতে পড়তে হবে না। এদিকে প্রবল বৃষ্টি আর বন্যায় বিপর্যস্ত চিলির দক্ষিণ ও মধ্যাঞ্চল। তলিয়ে গেছে রাস্তাঘাট, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে 2.5 লাখেরও বেশি মানুষের। আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে বন্যা দুর্গত 450 স্থানীয়কে। ঝড়ের পূর্বাভাস থাকায় চলতি সপ্তাহেও অতি ভারী বৃষ্টির আশঙ্কা করছে চিলির আবহাওয়া অফিস, যা ছাড়িয়ে যেতে পারে অতীতের যে কোনো বছরের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। Yo veo el río algo salido de donde está. Cuando nosotros nos fuimos. Hay que ponerlo como normalizado ya esto, el tema de las lluvias grandes y las caídas de agua y el crecimiento del río es normal.
এদিকে মৌসুমী আবহাওয়া ও নিম্নচাপের প্রভাবে একের পর এক দুর্যোগ নেমে আসছে এশিয়ার বিভিন্ন প্রান্তে। অতিবৃষ্টির পর এবার আকস্মিক বন্যা কবলিত হয়েছে ভিয়েতনামের পাহাড়ি অঞ্চল। উত্তরের গ্রামগুলোতে প্রাণহানির পাশাপাশি পানিতে ভেসে নিখোঁজ হয়েছেন বেশ কয়েকজন। শনিবারের পর রোববারও ভিয়েতনামের বিভিন্ন অংশে 250 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তাই চলতি সপ্তাহে আবারও আকস্মিক বন্যা ও ভূমিধসের বিষয়ে স্থানীয়দের সতর্ক করেছে প্রশাসন। অন্যদিকে টাইফুন আর বন্যার ধাক্কা সামলে ওঠার আগেই এবার দক্ষিণ পশ্চিম চীনে ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে চাপা পড়েছে অন্তত 10টি আবাসিক ভবন। যদিও ধসের সময় সেখানে কতজন মানুষ ছিল সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। দুর্ঘটনার পরপরই বিশেষজ্ঞ দলসহ 120 জনকে উদ্ধার অভিযানে পাঠানো হয়েছে। ধসের পর বিপজ্জনক শিলাখণ্ডগুলো এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, যা অতিবৃষ্টিতে খসে পড়ার আশঙ্কাও আছে। তাই স্লোপ রাডার সিস্টেম ব্যবহার করে এক্সকেভেটরের সহায়তায় উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন জরুরি সেবায় নিয়োজিতরা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। দীর্ঘ ভ্যাপসা গরমের পর মেঘাচ্ছন্ন ভারতের অর্ধেকের বেশি অঞ্চল। ভারী বৃষ্টির আভাস উত্তর পশ্চিম ও মধ্যাঞ্চলে। এরই মধ্যে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে জম্মু কাশ্মীরে। উত্তরাখণ্ড, হিমাচল জারি দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা। যদিও এবারের মৌসুমের শুরুতে বৃষ্টিপাত 25 বছরের সর্বনিম্ন ছিল দেশটিতে। স্বাভাবিকের চেয়ে 24% কম বৃষ্টির কারণে খরার ঝুঁকি বাড়ছে। হুমকির মুখে কৃষি খাত ও খাদ্য নিরাপত্তা। বিস্তারিত জানাচ্ছেন নুসহাত কামাল। সপ্তাহ জুড়ে দেখা মেলেনি এক ফোঁটা বৃষ্টির। এক সপ্তাহের শুষ্কতাই পুরো দেশে পুরো মৌসুমের সামগ্রিক বৃষ্টিপাতের পরিমাণ নামিয়ে দিয়েছে 76%। ভারতীয় আবহাওয়া বিভাগের তথ্য, ভারতের মধ্য পশ্চিম ও দক্ষিণের রাজ্যগুলোতে বর্ষার শুরু থেকে বৃষ্টি এতটাই কম হয়েছে যে 4 জুন থেকে 16 জুলাই পর্যন্ত দেশের মোট মৌসুমি বৃষ্টিপাত ছিল স্বাভাবিকের চেয়ে 24% কম। শঙ্কা, চলতি সপ্তাহে এই ঘাটতি বেড়ে 30% পৌঁছে যাবে। মৌসুমের শুরুই 25 বছরের মধ্যে সবচেয়ে দুর্বল বৃষ্টি দিয়ে। তাই হুমকির মুখে ফসল, কৃষক ও খাদ্য উৎপাদন। শঙ্কা বাড়ছে খরার তীব্রতা বৃদ্ধি নিয়ে। উত্তর প্রদেশ এন্ড অলসো ওভার বিহার। তবে চলতি সপ্তাহে বর্ষা স্বরূপে ফিরবে বলে আভাস আবহাওয়াবিদদের। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে দীর্ঘ ভ্যাপসা গরমের পর কালো মেঘে ছেয়ে গেছে ভারতের 60% অঞ্চল। বলা হচ্ছে মাসের শেষ 10 দিনের ভারী বৃষ্টির ফলে কমতে পারে স্বাভাবিক বৃষ্টিপাতের ঘাটতি। তবে একই সঙ্গে রয়েছে অতিবৃষ্টি ও বন্যার ঝুঁকি, বিশেষ করে উত্তরপ্রদেশ, অরুণাচল, আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, সিকিম, হিমাচল প্রদেশ সহ বিভিন্ন রাজ্যের পার্বত্য অঞ্চলে। Active monsoon conditions likely over northwest, east and northeast India during the next 6-7 days. Isolated heavy to very heavy rainfall at a few places with possibility of extremely heavy rainfall. Subdued rainfall activity likely to continue over west, central and southwestern India during the next 7 days. এরই মধ্যে উত্তরাখণ্ডে শুরু হয়েছে ভারী বৃষ্টি। অতি ভারী বৃষ্টির শঙ্কায় রাজ্যের বিভিন্ন অঞ্চলে শনিবার থেকে জারি দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা, অরেঞ্জ ও ইয়েলো অ্যালার্ট। রয়েছে ভূমিধস ও পাহাড়ি ঢলের আভাস। হিমাচলের সিমলাতেও বৃহস্পতিবার পর্যন্ত 5 দিন থাকবে অরেঞ্জ অ্যালার্ট। মৌসুমি অতিবৃষ্টির প্রভাবে জম্মু কাশ্মীরের রাজৌরিতে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। আগামী দুদিনে পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, দিল্লি, রাজস্থানে বৃষ্টি বাড়তে পারে। এতে প্রাণ ফিরবে $4 ট্রিলিয়ন অর্থনীতির ভারতে কৃষি প্রধান রাজ্যগুলোর খরিফ শস্য বপনের কাজে। নুসহাত কামাল, এখন বিশ্ব। নাটোরে উদ্বেগজনক হারে বাড়ছে মাদকের বিস্তার। শহর থেকে গ্রাম প্রকাশ্যে চলছে মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগ। স্থানীয়দের দাবি, রাজনৈতিক প্রভাব, দুর্বল নজরদারি ও ধীর গতির অভিযানের সুযোগে আরও বেপরোয়া হয়ে উঠছে মাদক কারবারিরা। এতে মাদকে জড়িয়ে পড়ছে তরুণ যুবকরা, বাড়ছে চুরি, ছিনতাই সহ নানা অপরাধ। তবে পুলিশ বলছে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। বিস্তারিত মাহবুব হোসেনের প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন জাহিদুল ইসলাম সুমন।
উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত নাটোর দেশের বিভিন্ন জেলার সঙ্গে সড়ক যোগাযোগের গুরুত্বপূর্ণ এই জেলাকে বলা হয় গেটওয়ে জেলা। আর এই অবস্থানকে কাজে লাগিয়ে মহাসড়ক ও আন্তঃজেলা সীমান্ত পথে প্রতিনিয়ত প্রবেশ করছে গাঁজা, ইয়াবা, ফেনসিডিল সহ বিভিন্ন ধরনের মাদক। জেলার বিভিন্ন এলাকায় অনেকটা প্রকাশ্যেই চলছে মাদক বেচা কেনা। শহর থেকে গ্রাম হাত বাড়ালেই মিলছে মাদক, ফলে বাড়ছে মাদকাসক্তের সংখ্যা। প্রকাশ্য মাদক সেবন ও বিক্রির ঘটনা ঘটলেও কার্যকর প্রতিরোধ চোখে পড়ে না। প্রশাসনের নজরদারি ও অভিযানের ধীর গতিকে মাদক বিস্তারের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করছেন কেউ কেউ। মাদক যারা ব্যবসায়ী তাদেরকে না ধরে খোরেরকে ধরে পুলিশ, খোরেরকে ধরে খোরের থেকে কিছু টাকা আদায় করে ছেড়ে দেয়। তাহলে ওরা ব্যবসায়িক ধরুক, তাহলে তো বাংলাদেশের মাদক থাকে না। স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও যুবকদের একটি অংশ সহজেই মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। মাদকাসক্তের কারণে বাড়ছে চুরি, ছিনতাই সহ নানা অপরাধ। স্থানীয়দের দাবি, কোথাও কোথাও মাদক বিরোধী সচেতন কার্যক্রম চললেও রাজনৈতিক প্রভাবের কারণে বড় মাদক কারবারিরা থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাহিরে। এটা এখন বর্তমানে এমন বিস্তার করেছে যে এটা বলার মতো না, এবং প্রায় ঘরে ঘরে ইয়াং জেনারেশন এই মাদকের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। পরিমাণে মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারী বেড়ে গেছে যে শিক্ষার পরিবেশ বিনষ্ট হচ্ছে। ব্যবসায়ীরা ব্যবসার সাথে জড়িত, এদেরকে দেখা যাচ্ছে যে আজকে রাত্রে ডিবি এসে উঠা নিয়ে গেল, পরবর্তী মাঝখানে 2 দিন পরে আবার দেখতেছি সেই মোটরসাইকেলে রাউন্ড চলতেছে। তারা তাদের বিক্রি কার্যক্রম অনবরত চালু রাখছে। অনেকের মতে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির পরিবর্তন এবং অভিযানের সময় অনাকাঙ্ক্ষিত জনসমাগম বা মব পরিস্থিতির আশঙ্কায় মাঠ পর্যায়ে মাদক বিরোধী তৎপরতা কিছুটা কমেছে। সেই সুযোগে সক্রিয় হয়ে উঠেছে মাদক ব্যবসায়ীরা। মাদক সেবীরা একদিক থেকে চাঁদাবাজ, তারপরে সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত, একই সাথে তারা কিন্তু ধর্ষণের মতো একটি খুব সমাজকে অস্থির করে দেওয়ার মতো কাজের সাথে তারা কিন্তু জড়িত। এটাকে লাগাম দেওয়া খুব জরুরি, এবং সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে আইন শৃঙ্খলা বাহিনী যে তাদের পূর্ণতার যে শক্তি নিয়ে মাঠে নামা, সেটি আমরা দেখছি না। তবে পুলিশ বলছে মাদক কারবারিদের গ্রেপ্তারের অল্প সময়ের মধ্যেই অনেকে জামিনে বেরিয়ে আবারও একই অপরাধে জড়িয়ে পড়ায় কাঙ্ক্ষিত সুফল মিলছে না। এজন্য সমাজের সব শ্রেণী পেশার মানুষের সহযোগিতার প্রয়োজন। আমরা প্রতিনিয়ত মামলা দিচ্ছি, অভিযান হচ্ছে, আসামি গ্রেপ্তার হচ্ছে, কোনো না কোনো ভাবে ওরা আবার জামিনে বের হয়ে আসছে, আবার মাদক ব্যবসার সঙ্গে বা মাদক সেবনের সাথে জড়িত হয়ে যাচ্ছে। এই জায়গাগুলোতেও সবাইকেই কাজ করতে হবে। সীমান্ত ও মহাসড়ক দিয়ে মাদক প্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি, গোয়েন্দা তৎপরতা বাড়ানো, যৌথ অভিযান জোরদার এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছেন সচেতন নাগরিক ও সংশ্লিষ্টরা। তাদের আশা, সমন্বিত উদ্যোগী পারে নাটোরকে মাদকের ভয়াবহ বিস্তার থেকে রক্ষা করতে। মাহবুব হোসেন, এখন নাটোর। দেশের গুরুত্বপূর্ণ পর্যটন ও প্রবাসী অধ্যুষিত এলাকা সিলেট, কিন্তু অপরিকল্পিত নগরায়ন, ধীরগতির সড়ক সংস্কার, দুর্বল বর্জ্য ব্যবস্থা এবং বাড়তে থাকা নিরাপত্তা উদ্বেগে ভুগছে মহানগরীর প্রায় 10 লাখ মানুষ। সিটি কর্পোরেশনের নতুন দায়িত্ব পাওয়া প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী বলছে, পরিকল্পিত ও প্রযুক্তি নির্ভর আধুনিক সিলেট করার কাজ শুরু হয়েছে। অনিল পালের ছবিতে সন্দীপন শুভর প্রতিবেদন। মন ভোলানো প্রাকৃতিক সৌন্দর্য, আধ্যাত্মিক ঐতিহ্য আর অসংখ্য পর্যটন কেন্দ্রের জন্য সুখ্যাতি থাকলেও বর্তমানে সড়কের বেহালদশা, যানজট, দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা ও আইন শৃঙ্খলার অবনতির ফলে সিলেট এখন আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। 2001 সালে 27টি ওয়ার্ড নিয়ে যাত্রা শুরু করা সিলেট সিটি কর্পোরেশনের সঙ্গে 2023 সালে আরও 15টি ওয়ার্ড যুক্ত হয়। যদিও বর্ধিত এলাকার অনেক অংশই এখনও উন্নয়ন বঞ্চিত। অধিকাংশ সড়ক শুরু হওয়ায় যানজট, সময়ের অপচয় ও দুর্ঘটনা নিত্যদিনের সঙ্গী। অন্যদিকে অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, খাল, ছড়া দখল ও প্লাস্টিকের কারণে সামান্য বৃষ্টিতেই নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। বৃষ্টি দিয়ে হারলে আঁঠু পানি, আমরা পাবন্দি মাঝে মানুষ আঁঠু পানি দিত গিয়া। এখানে ডাস্টবিনের কোনো ইয়ে নাই, অথচ এখানে মানুষ ময়লা ফেলাই বলে রাস্তাঘাটে গন্ধ হয়ে যাচ্ছে, মানুষ চলাফেরা করতে পারে না।
এদিকে সাম্প্রতিক সময়ে চুরি, ছিনতাই, হত্যা ও অন্যান্য অপরাধ বৃদ্ধিতে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নগরবাসী। প্রশাসন থেকে জননিরাপত্তা সব জায়গাতেই প্রশাসনের স্পষ্ট ব্যর্থতার এবং উদাসীনতার চাপ রয়েছে। নিরাপত্তা ব্যবস্থা আছে, এটা আর একটু ভালো করা দরকার। যেমন এখন ঢাকায় অনেক জায়গায় দেখছি AI ক্যামেরা লাগাইছে, তো এগুলো লাগানো উচিত। নগর বিশ্লেষকদের মধ্যে প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনা, নাগরিক অংশগ্রহণ এবং সমন্বিত মাস্টার প্ল্যান ছাড়া এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। এই জন্য প্রয়োজন আধুনিক গণপরিবহন, স্মার্ট ট্রাফিক, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ বান্ধব নগরায়ন এবং প্রযুক্তি নির্ভর নিরাপত্তা ব্যবস্থা। প্রশাসনকে কঠোরভাবে দেখতে হবে যাতে মানুষের নিরাপত্তাটা আরও ভালো হয়, এবং এই নিরাপত্তার পাশাপাশি আমরা যদি যোগাযোগের কথাটা বলি, যে এই যে রাস্তাঘাট অনেক সংকীর্ণ আছে, পরিকল্পিত আসলে শুরুতেও ছিল না, সেটাকে কিভাবে আরও বেটার করা যায়। যারা একাডেমির সাথে জড়িত আছে তাদের নিয়ে যদি সার্বিকভাবে একটা কমিটি বা একটা কিছু করা যায়, হয়তোবা আছে, সেটাকে যদি আরেকটু গতিশীল করা যায় এবং তাদের যে রিকমেন্ডেশন সেগুলো যাতে ফেজে ইমপ্লিমেন্ট হয় সেদিকে খুব খেয়াল রাখা দরকার। নিরাপত্তা নিশ্চিতকরণ, জলাবদ্ধতা নিরসন, সড়ক উন্নয়ন, ওয়াকওয়ে নির্মাণ ও সৌন্দর্য বর্ধনের মাস্টার প্ল্যান এবং বিদেশি অর্থায়নে একাধিক প্রকল্প বাস্তবায়নের কথা জানিয়েছে প্রশাসন। এখানে যদি 1200 সিসিটিভি ক্যামেরা লাগানো হয় তাহলে পুরো শহরকে আমরা কি সিসিটিভি মনিটরিংয়ের আওতায় আনতে পারবো। যদি আমাদের একটা প্রজেক্টের আওতায় এটা করে দেওয়া যায়, এটা সবচেয়ে ভালো হয়। বিউটিফিকেশন, জলাবদ্ধতা, সুরমা নদীর খনন, দুই পারে এমব্যাঙ্কমেন্ট, তারপরে ওয়াকওয়ে নির্মাণ বা সিটিকে গ্রিন করা, এই সমস্ত অনেকগুলা বিষয় নিয়ে আমরা একটা প্ল্যান সাজিয়েছি। দীর্ঘমেয়াদী পরিকল্পনা, প্রযুক্তির ব্যবহার, আইনের প্রয়োগ নিশ্চিত করা এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমেই আধুনিক পর্যটন নগরী করে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ এখন সময়ের দাবি। সন্দীপন শুভ, এখন, সিলেট। এ ছিল এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন।